Welcome to in a new session of Vidya Bhavan Institute for Competitive Exam. Today in this session, we are going to see or the discussion topic of this class is the Hindu newspaper of 21st February of 2025. আজকে আমরা এই সেশনে 21শে ফেব্রুয়ারির হিন্দু নিউজপেপারকে আমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে হিন্দু নিউজপেপারের বিভিন্ন আর্টিকেলস গুলো সেগুলো আমরা ডিসকাশন করব। ইতিমধ্যে তোমরা অনেকেই বিদ্যাভবন ইনস্টিটিউটের বিভিন্ন ভিডিও সেশনের মধ্যে দিয়ে তোমরা এই ইউটিউব চ্যানেলের সাথে পরিচিত হয়েছো। যারা এর আগে এই চ্যানেলের ভিডিও দেখোনি, অর্থাৎ যাদের কাছে প্রথমবার আজকে এই চ্যানেলের ভিডিও পৌঁছেছে, বা তোমরা যারা আজকে প্রথমবার এই চ্যানেলের ভিডিওটি দেখছো, তাদের উদ্দেশ্যে প্রথমত আমি বলবো তোমরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিওটি শুরু থেকে শেষ অবধি তোমরা ভিডিওর সাথে থাকো। এই ইউটিউব চ্যানেলে তোমরা কম্পিটিটিভ এক্সাম রিলেটেড বিভিন্ন যে কন্টেন্ট সেগুলো তোমরা নিয়মিত পাবে। এর মধ্যে আছে যেমন হিন্দু নিউজ পেপার অ্যানালিসিস, তার সাথে ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স, এনসিআরটি সিরিজ ও বিভিন্ন সাবজেক্টের টপিক ওয়াইজ ডিসকাশন। যারা তোমরা আমার সম্পর্কে জানো না, আমার নাম শুভেন্দু ঘোষ। আমি বিগত 3 বছর ধরে ইউপিএসসি সিএসসির প্রিপারেশনে রয়েছি এবং বর্তমানে এই চ্যানেলে আমি কম্পিটিটিভ এক্সাম রিলেটেড বিভিন্ন ভিডিও কন্টেন্ট আপলোড করে থাকি। আমার এই কন্টেন্টগুলি প্রোভাইড করার প্রধান উদ্দেশ্য বা আশা হচ্ছে যে আমার কন্টেন্টগুলি কম্পিটিটিভ এক্সাম প্রিপারেশনে থাকা বিভিন্ন অ্যাসপিরেন্টস অর দ্য ক্যান্ডিডেটসদের প্রিপারেশনে এই ভিডিওগুলি একটি হেল্পফুল ভিডিও বা সেই তাদের প্রিপারেশনে এগুলি উপযোগী হয়ে উঠুক। ঠিক আছে, তো নিয়মিত এই চ্যানেলের ভিডিও পাওয়ার জন্য তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা দেখো। তো আজকের নিউজ পেপারে ফার্স্ট যে আর্টিকেলস রয়েছে সেটা আমরা দেখে নেব। ফার্স্ট আর্টিকেলসে কি বলেছে? সুপ্রিম কোর্ট স্টেইজ লোকপাল অর্ডার অন পাওয়ার ওভার হাইকোর্ট জাজ। তো কি ওয়ার্ড হচ্ছে এই আর্টিকেলের? কি ওয়ার্ড হচ্ছে লোকপাল, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট। ঠিক আছে, তো আমাদেরকে জানতে হবে যে লোকপালটা কি জিনিস বা লোকপালটা কি, লোকপালের কাজ কি, লোকপালের পাওয়ার কি। এই আর্টিকেলে ওভারঅল যেটা বলা আছে যে লোকপাল হচ্ছে ভারতের যে হাই ক্লাস যে অফিসিয়ালস, তাদের যে করাপশনের এগেনস্টে ইনকোয়ারির একটা বডি। ঠিক আছে, তো তেমনি হাইকোর্টের একজন জাজ যে তার নিজের প্রভাবে লোয়ার ডিস্ট্রিক্ট কোর্টের একজন জাজকে প্রভাবিত করে একটা কেসকে একটা কোম্পানির ফেভারে নিয়ে গিয়েছে এবং পরবর্তীতে হাইকোর্টের আরেকজন জাজকেও প্রভাবিত করে সেই কেসটাকে সেই নির্দিষ্ট কোম্পানিটির ফেভারে নিয়ে গিয়েছে, যার এগেনস্টে সেই হাইকোর্টের জাজের মানে যার পরিপ্রেক্ষিতে সেই হাইকোর্টের জাজের এগেনস্টে একজন ব্যক্তি লোকপালের কাছে কমপ্লেন করেছে। ঠিক আছে, এবার দেখার বিষয় যে লোকপাল হাই ক্লাস অফিসিয়ালসদের এগেনস্টে ইনকোয়ারি করতে পারে, হাই ক্লাস কারাপ্টেড অফিসিয়ালসদের এগেনস্টে ইনকোয়ারি করতে পারে। এখানে দেখার বিষয় যে লোকপাল হাইকোর্টের জাজের এগেনস্টে কি ইনকোয়ারি করতে পারে, ইয়েস অর নো। ঠিক আছে, তো আমরা ডিটেলসে এই আর্টিকেলসটাকে দেখে নেবো। তাহলে তোমরা এই আর্টিকেলসে যেটা বলা আছে সেটা আশা করি আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি। এবার এই আর্টিকেলটাকে আমরা ডিটেলসে দেখবো। ঠিক আছে, স্পেশাল বেঞ্চ অফ সুপ্রিম কোর্ট টার্মস অন অ্যান্টি কারাপশন ombudsman Lokpal interpretation very disturbing after it passed an order giving itself jurisdiction to investigate complaints against High Court judge. ঠিক আছে, তো লোকপালের যে প্রভিশনস আছে, যে অ্যাক্টের দ্বারা লোকপাল প্রতিষ্ঠিত হয়েছিল, সেই অ্যাক্টের যে প্রভিশনস সেই অনুযায়ী লোকপাল হাইকোর্টের জাজকে নিজের আন্ডারে বিচারাধীন যে এরিয়া তার আন্ডারে নিয়ে এসেছে এবং সে হাইকোর্টের জাজের কারাপশনের এগেনস্টে বিচার করার জন্য একটা অর্ডার পাস করেছে, যেই অর্ডারের উপরে সুপ্রিম কোর্ট রোক করেছে। ঠিক আছে,
দিস আর্টিকেল শোজ অ্যান অ্যাম্বিগুইটি বিটুইন লোকপাল অ্যান্ড জুডিশিয়ারি। তো এখানে এই আর্টিকেলটা মেন হচ্ছে জুডিশিয়ারি এক সাইডে লোকপাল, এদের দুজনের যে এরিয়া তার যে একটা অস্পষ্টতা, সেই অস্পষ্টতাকেই তুলে ধরেছে। দিস আর্টিকেল ইজ রিলেটেড টু জিএস পেপার 2 পলিটি অ্যান্ড কনস্টিটিউশন। তাহলে এই আর্টিকেলটা পলিটি পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট, ঠিক আছে। আমাদেরকে এই আর্টিকেলে যে যে পয়েন্টগুলোকে দেখতে হবে সেটা হচ্ছে যে লোকপাল কি, কেন লোকপাল, কেন লোকপালের অর্ডারের উপরে সুপ্রিম কোর্ট স্টে করেছে, এবং লোকপালের অর্ডারটা কি বা কোন ধরনের অর্ডার লোকপাল দিতে পারে, ঠিক আছে। নেক্সট কি বলেছে, নেক্সট আমাদেরকে দেখতে হবে যে এই আর্টিকেলের সাথে রিলেটেড বিভিন্ন যে সাংবিধানিক ধারা বা বিভিন্ন যে পার্লামেন্টারি অ্যাক্ট, সেই অ্যাক্টস গুলোকে আমাদেরকে দেখতে হবে, এবং ভ্যারিয়াস ডাইমেনশনস অফ দ্য অ্যাসপেক্ট অফ দ্য প্রেজেন্ট কনটেক্সট, এবং প্রেজেন্ট কনটেক্সটের যে ঘটনা, প্রেজেন্ট যে ঘটনা সেটাকে আমাদেরকে বিভিন্ন ডাইমেনশন থেকে দেখতে হবে। তো ফার্স্ট আমরা দেখে নেব হোয়াট ইজ লোকপাল। লোকপাল ইজ এ স্ট্যাটুটারি বডি উইদাউট এনি কনস্টিটিউশনাল স্টেটাস। তাহলে লোকপালের কিন্তু কোনো কনস্টিটিউশনাল স্টেটাস নেই। লোকপাল হচ্ছে একটা স্ট্যাটুটারি বডি। স্ট্যাটুটারি বডি কি আমরা জানি, স্ট্যাটুটারি বডি হচ্ছে পার্লামেন্ট যদি কোনো অ্যাক্ট পাস করে, কোনো বডি বা কমিটি তৈরি করে, সেটাকে স্ট্যাটুটারি কমিটি বা স্ট্যাটুটারি বডি বলা হয়ে থাকে। এদের নির্দিষ্ট কোনো একটা কাজের জন্য স্ট্যাবলিশ করা হয়ে থাকে। তো লোকপাল প্রতিষ্ঠিত হয়েছিল দ্য লোকপাল অ্যান্ড লোকায়ুক্তা অ্যাক্ট অফ 2013। 2013-তে এই অ্যাক্টের দ্বারা লোকপাল এবং লোকায়ুক্তাকে স্ট্যাবলিশ করা হয়েছিল। লোকপাল এবং লোকায়ুক্তা হচ্ছে সেম সেম বডি। লোকপাল তার এরিয়া হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে থাকা বিভিন্ন অফিসিয়ালসদের এগেনস্টে সে এটা একটা অ্যাকচুয়ালি অ্যান্টি কারাপশন বডি, কারাপশনের এগেনস্টে কাজ করে। তো সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে থাকা যে সমস্ত অফিসিয়ালস তাদের এগেনস্টে লোকপাল কারবাই করে, আর স্টেট গভর্নমেন্টের আন্ডারে থাকা বিভিন্ন অফিসিয়ালস যারা কারাপ্টেড বা যাদের এগেনস্টে কারাপশনের অ্যালিগেশনস আছে তাদের এগেনস্টে লোকায়ুক্তা যে প্রসিকিউশন সেটা চালায়। লোকায়ুক্তা প্রত্যেকটা স্টেটেই আছে, ঠিক আছে, আর লোকপাল হচ্ছে সেন্ট্রাল লেভেলে ওটা আছে। তো ইট ওয়ার্ক ফেডারেল, এটা ফেডারেল লেভেলে কাজ করে, আমি তোমাদেরকে বোঝালাম। সেন্ট্রাল লেভেলেও আছে এবং স্টেট লেভেলেও আছে। লোকপাল হচ্ছে সেন্ট্রাল লেভেলে, লোকায়ুক্তা হচ্ছে স্টেট লেভেলে, ঠিক আছে। এম হচ্ছে এই যে লোকপাল এবং লোকায়ুক্তাকে স্ট্যাবলিশ করার, এই বডিটাকে স্ট্যাবলিশ করার প্রধান উদ্দেশ্য হচ্ছে যে ইনকোয়ারি ইন্টু অ্যালিগেশনস অফ কারাপশন এগেনস্ট পাবলিক সার্ভেন্ট। পাবলিক সার্ভেন্টের এগেনস্টে যদি কারাপশনের অ্যালিগেশন থাকে সেটাকে ইনকোয়ারি করার জন্যই এই লোকপাল বা লোকায়ুক্তাকে অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে। তাহলে এই বিষয়টা ক্লিয়ার যে লোকপাল বা লোকায়ুক্তা তারা কেন অ্যাপয়েন্টেড হয়েছে, তারা পাবলিক, তাদেরকে স্টাবলিশ করা হয়েছে পাবলিক সার্ভেন্টের এগেনস্টে যদি কারাপশনের অ্যালিগেশনস থাকে সেই অ্যালিগেশনসকে ইনকোয়ারি করার জন্যই মেনলি লোকপাল এবং লোকায়ুক্তাকে অ্যাপয়েন্ট করা হয়েছে। এবার বিষয় হচ্ছে এখানে যে এই আর্টিকেলে হাইকোর্টের জাজের এগেনস্টে যে অ্যালিগেশন রয়েছে সেখানে লোকপাল নিজের আওতার মধ্যে হাইকোর্টের জাজকেও নিজের বিচারাধীন আওতার মধ্যে নিয়ে এসেছে বা নিজের বিচারাধীন এরিয়ার মধ্যে নিয়ে এসেছে। এবার এটা কতটা যুক্তিযুক্ত বা সুপ্রিম কোর্ট এটা সম্পর্কে কি বলছে সেটাই আমাদেরকে দেখতে হবে, ঠিক আছে। Lokpal and Lokayukta have power to conduct independent investigation into allegations of corruption against public functionaries. তো লোকপাল এবং লোকায়ুক্তা তারা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট, তাদের কাছে মানে ইন্ডিপেন্ডেন্ট অথরিটি আছে তাদের কাছে, যে পাবলিক ফাংশনারিজ যদি তারা কারাপশনে অভিযুক্ত হয় তাদের এগেনস্টে ইন্ডিপেন্ডেন্ট ইনভেস্টিগেশন করার, ঠিক আছে। এক্ষেত্রে কাদের এগেনস্টে ইনভেস্টিগেশন করতে পারবে, PM, CM, ইউনিয়ন মিনিস্টার, স্টেট মিনিস্টার, MPs, MLA, গ্রুপ A অফিসার্স অফ সেন্ট্রাল গভর্নমেন্ট অর স্টেট গভর্নমেন্ট রেসপেক্টিভলি। অর্থাৎ সেন্ট্রালের যারা অফিসিয়ালস তাদেরকে লোকপাল তাদের এগেনস্টে এনকোয়ারি করবে, এবং যারা স্টেটের অফিসিয়ালস তাদের এগেনস্টে লোকায়ুক্তা এনকোয়ারি করবে, রাইট? ওকে। If the investigation reveals evidence of the corruption, the Lokpal or Lokayukta can initiate prosecution against the accused public functionaries. তো যদি সেখানে এভিডেন্স বা তাদের কারাপশনের এগেনস্টে যদি এভিডেন্স যদি প্রুভ হয় সেক্ষেত্রে তারা আগে প্রসিকিউশন চালাতে পারবে, এবং তাদের যে ধরনের তাদের এগেনস্টে স্টেপ নেওয়া হবে
তার জন্য তারা রিকমেন্ডেশনও করতে পারে, ইভেন তাদের অফিসিয়াল থেকে, মানে তাদের যে পদ সেখান থেকে তাদেরকে রিমুভও করে দিতে পারে। তো মেন বিষয় হচ্ছে এখন এখানে সমস্যাটা কি, এটা আমি তোমাদেরকে আগেই বললাম যে একটা কমপ্লেন গিয়েছে লোকপালের কাছে, যেখানে বলা হয়েছে একজন হাইকোর্টের অফিসিয়াল জাজ যে তার নিজের ইনফ্লুয়েন্সে একজন ডিস্ট্রিক্ট জাজকে প্রভাবিত করে এবং পরবর্তীতে আরেকজন হাইকোর্টের জাজকেও প্রভাবিত করে একটা কেসকে একটা কোম্পানির ফেভারে নিয়ে এসেছে। এবং এই যে লোকপালের কাছে যে অভিযোগ করেছে তিনি এটাও বলেছেন যে যখন এই পার্টিকুলার এই জাজটি যে প্রভাবিত করেছে অন্য দুজন জাজকে, সে জাজ হওয়ার আগে যখন সে অ্যাডভোকেট ছিল তখন সে এই কোম্পানি সেই অ্যাডভোকেট অবস্থায় যখন সে কাজ করত তখন এই কোম্পানি তার ক্লায়েন্ট ছিল। ঠিক আছে, নেক্সট কি বলেছে, নেক্সট হচ্ছে আর্টিকেল 214 অফ কনস্টিটিউশন হুইচ সেইড দেয়ার শ্যাল বি এ হাইকোর্ট। এবার এখানে যে মেন যে বিষয়টা যে কেন লোকপাল নিজে বিচারাধীন আওতার আন্ডারে একজন হাইকোর্টের জাজকে নিয়ে এসেছে, লোকপাল কি কি রিজনস বা লোকপালের আর্গুমেন্ট কি আছে, ঠিক আছে। তো আর্টিকেল 214 of the constitution which said there shall be a high court for each state had only intrinsically recognized the existence of the high court. The constitution did not establish the high court, the Lokpal argued on 27 January order. তো লোকপালের বক্তব্য হচ্ছে যে ভারতীয় সংবিধানের 214 নম্বর ধারা হাইকোর্টের যে এক্সিস্টেন্স সেটাকে স্বীকৃতি দিয়েছে, সেটাকে শর্ত সাপেক্ষ স্বীকৃতি দিয়েছে। হাইকোর্টকে কিন্তু ইন্ডিয়ান কনস্টিটিউশন হাইকোর্টকে, অর্থাৎ ইন্ডিয়াতে যে সমস্ত হাইকোর্টস গুলো রয়েছে প্রত্যেকটা রাজ্যেই প্রায় হাইকোর্টস আছে, সেই হাইকোর্টস গুলোকে কিন্তু ইন্ডিয়ান কনস্টিটিউশন প্রতিষ্ঠিত করেনি। ইন্ডিয়ান কনস্টিটিউশনের 214 নম্বর ধারা সেই হাইকোর্ট গুলোর যে এক্সিস্টেন্স, অর্থাৎ সংবিধান চালু হওয়ার আগের থেকেই সেই হাইকোর্ট গুলো ছিল, তাদের যে অবস্থান সেই অবস্থানকে স্বীকৃতি দিয়েছে। দ্য হাইকোর্ট the High Court in India were constituted under British Parliamentary Act of Indian High Court Act 1861 and Government of India Act 1935 and later patent of the British monarch. In fact, the High Court predated the Constitution. The Lokpal reasoned. তো এখানে লোকপালের সিধা সিধা বক্তব্য হচ্ছে যে ভারতের সংবিধান কিন্তু ভারতের হাইকোর্টকে প্রতিষ্ঠিত করেনি, ভারতের হাইকোর্ট গুলো প্রতিষ্ঠিত হয়েছিল 1861 সালের ইন্ডিয়ান হাইকোর্ট অ্যাক্টের দ্বারা এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935-এর দ্বারা। যেহেতু হাইকোর্ট গুলো একটা পার্লামেন্টারি অ্যাক্টের ব্রিটিশ পিরিয়ডের একটা পার্লামেন্টারি অ্যাক্টের দ্বারা প্রতিষ্ঠিত হয়েছে, সেহেতু এই হাইকোর্ট গুলোতে এমপ্লয়েড থাকা জাজরা তারা ভারতের যে ইন্টিগ্রেটেড জুডিশিয়ারির মধ্যে সম্পূর্ণভাবে আসছে না, বা লোকপালের ক্ষমতা বা লোকপালের পাওয়ার আছে সেই হাইকোর্টের জাজদের এগেনস্টে কি করার, ইনভেস্টিগেশন করার, রাইট। The term any person in the clause would include a judge of a high court established by an act of parliament. তো পার্লামেন্টের অ্যাক্ট, ব্রিটিশ পিরিয়ডে পার্লামেন্টের অ্যাক্টের দ্বারা প্রতিষ্ঠিত হওয়া, ঠিক আছে। এখানে মেন বিষয় হচ্ছে যে যখন এই যে 2013-তে যে লোকপালের প্রতিষ্ঠিত যে অ্যাক্টটা, সেখানে বলা আছে যে পার্লামেন্টারি অ্যাক্টের দ্বারা প্রতিষ্ঠিত যে কোনো যে any person, the term any person in clause would include a judge of high court established by an act of parliament. The 2013 act does not provide for an exception for the judge of the high court established by an act of parliament. The Lokpal order read, in this case the judge in question that was serving in the high court of a state reorganized by an act of parliament, it point out. তো মেন হচ্ছে বিষয়টা যেটা এখানে লোকপাল যে রিজনটা দিয়েছে, যে লোকপালের যে অ্যাক্টের মধ্যে দিয়ে লোকপাল প্রতিষ্ঠিত হয়েছে সেখানে মেনশন করা হচ্ছে এনি পার্সন যারা বিভিন্ন অ্যাক্টের মধ্যে দিয়ে প্রতিষ্ঠিত কোনো বডিতে কাজ করছে,
তাদের এগেনস্টে সেই লোকপাল প্রসিকিউশন করতে পারে। এবার যেহেতু হাইকোর্ট এখানে একটা অ্যাক্টের মধ্যে দিয়েই, ব্রিটিশ পিরিয়ডের একটা অ্যাক্টের মধ্যে দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে, 1949-এর পরে কনস্টিটিউশনের দ্বারা কিন্তু হাইকোর্টগুলো প্রতিষ্ঠিত হয়নি। সেই কারণ হেতু লোকপাল নিজের বিচারাধীন আওতার মধ্যে এই যে হাইকোর্টের জাজ তাকে নিয়ে এসেছে, এবং তার যে প্রতিষ্ঠিত যে অ্যাক্ট, লোকপালের প্রতিষ্ঠিত যে অ্যাক্ট 2013, সেখানে কিন্তু হাইকোর্টের এক্সেপশনের কোনো এক্সপ্লিসিট অর্থাৎ কোনো এক্সপ্লেনেশন দেয়া নেই। অন দ্য আদার হ্যান্ড, দ্য সুপ্রিম কোর্ট ওয়াজ কমপ্লিটলি আ চাইল্ড অফ দ্য কনস্টিটিউশন, যেখানে লোকপাল বলেছে যে সুপ্রিম কোর্ট হচ্ছে কনস্টিটিউশনের দ্বারা সরাসরি প্রতিষ্ঠিত। The Ombudsman noted Article 124 of Constitution had established the Supreme Court, which had not been in existence till the Article 20 124 Indian Constitution Supreme Court কে established করেছে। A few days before of January 27th order, the Lokpal in a decision on January 3rd had declared that it had no power over Supreme Court judge, including the Chief Justice of India. তো যেহেতু ভারতের সংবিধানের দ্বারা ভারতের সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয়েছে, সেহেতু ভারতের সংবিধানের সুপ্রিম কোর্ট হচ্ছে ভারতের সংবিধানের সর্বোচ্চ বিচারাধীন যে পজিশন, জুডিশিয়ারির যে পজিশন, সেটা হচ্ছে সুপ্রিম কোর্ট। সুতরাং সুপ্রিম কোর্টের যে জাজ, ইনক্লুডিং চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, তাদের এগেনস্টে লোকপালের ইনভেস্টিগেশন করার কোনো পাওয়ার নেই। এটা লোকপাল নিজেই বলেছে, এটা জানুয়ারি থার্ডে একটা ডিসিশনে লোকপাল জানিয়েছে। নেক্সট কি বলেছে, নেক্সট হচ্ছে এবার আমাদেরকে দেখতে হবে যে এই আমরা পুরো সিনারিওটা দেখলাম, এবার বর্তমানে যে লোকপালের যে অর্ডার, সেটা ভ্যারিয়াস ডাইমেনশন কি আছে। জুডিশিয়াল ইন্ডিপেন্ডেন্স অ্যাট স্টেক, তো যে বিচার ব্যবস্থার যে স্বাধীনতা, সেটা কিন্তু হস্তক্ষেপ করা হচ্ছে কোনোভাবে। নেক্সট হচ্ছে অ্যাম্বিগুইটি ইন লিগাল প্রভিশনস অফ লোকপাল, তো লোকপালের যে লিগাল প্রভিশনস রয়েছে 2013-এর যে অ্যাক্টের দ্বারা লোকপাল প্রতিষ্ঠিত হয়েছে, সেখানে যে যে লিগাল প্রভিশনস আছে তার মধ্যে কোথাও একটা অ্যাম্বিগুইটি অর্থাৎ অস্পষ্টতা আছে। নেক্সট কি বলেছে, পোটেনশিয়াল ফর জুডিশিয়াল ওভার রিচ, দ্য লোকপাল অ্যাটেম্প্ট টু encompass high court judge raises concern about judicial overreach, তো লোকপাল হাইকোর্টের জাজকেই ঘিরে ফেলতে চেয়েছে, জাজকে নিজের বিচারাধীন আওতার মধ্যে নিয়ে আসতে চেয়েছে। সুতরাং এটা জুডিশিয়ারটাকে মানে এটাকে টপকানোর চেষ্টা করা হচ্ছে। রোল অফ লোকপাল, লোকপালের যে রোলটা, দ্য লোকপাল ইজ ম্যান্ডেট, role of Lokpal, the Lokpal's mandate is to address corruption among the public officials. However, the extension of its jurisdiction to judge could lead to conflict of interest and politicization of judicial matter. তো লোকপালকে মেন হচ্ছে নিয়োগ করা হয়েছে পাবলিক সার্ভেন্টসদের কারাপশনের এগেনস্টে তাকে কাজ করার জন্য। এবার সে যদি জাজকে নিজের জুরিডিকশনের আওতার মধ্যে যদি নিয়ে আসে, সেক্ষেত্রে এটা কনফ্লিক্ট হতে পারে কিসের সাথে, ইন্টারেস্ট অফ পলিটিসাইজেশন অফ জুডিশিয়াল ম্যাটার। তো জুডিশিয়ারির সাথে পলিটিক্যালের যে একটা কনফ্লিক্ট, সেটা কিন্তু ক্রিয়েট হতে পারে। নেক্সট হচ্ছে implication for the future cases implication, the Supreme Court decision could set up precedent affecting future complaints against judge. It may deter potential whistleblowers from coming forward due to fear of reprisal or lack of confidentiality, thereby discouraging accountability in them. তো এই যে সুপ্রিম কোর্ট যেখানে লোকপালের অর্ডারের এগেনস্টে স্টে করেছে, সেখানে ফিউচারে লোকপাল এই ধরনের কাজ করবে না।
ঠিক আছে। তো এবার এই আর্টিকেলের সাথে রিলেটেড বিভিন্ন সাংবিধানিক ধারা এবং যে পার্লামেন্টারি অ্যাক্টস গুলো রয়েছে সেগুলো আমরা দেখবো এক নজরে। ফার্স্ট হচ্ছে লোকপালের প্রতিষ্ঠিত হওয়া যে অ্যাক্টটা, সেটা হচ্ছে লোকপাল অ্যান্ড লোকায়ুক্তা অ্যাক্ট অফ 2013। নেক্সট হচ্ছে লোকপাল চেয়ার্ড বাই আ ফরমার সুপ্রিম কোর্ট জাজ জাস্টিস এম খান উইলকার। বর্তমানে লোকপালের যে চেয়ারম্যান সে হচ্ছেন এম খান উইলকার। বর্তমানে খান উইলকার এই ব্যক্তি লোকপালের চেয়ারম্যান, ঠিক আছে। ইনি সুপ্রিম কোর্টের ফরমার জাজ, প্রাক্তন সুপ্রিম কোর্টের বিচারপতি। আর্টিকেল 214 অফ কনস্টিটিউশন হুইচ সেইড দেয়ার শ্যাল বি আ হাই কোর্ট ফর ইচ স্টেট। আর্টিকেল 214 কি বলেছে? দেয়ার শ্যাল বি, অর্থাৎ সেখানে ভারতের বিভিন্ন রাজ্যে প্রত্যেক ইচ স্টেট মানে ভারতের প্রত্যেকটা স্টেটে কি থাকবে? হাইকোর্ট থাকবে। দ্য হাইকোর্ট The high courts in India were constituted by British parliamentary acts, Indian High Court Act 1861 and Government of India Act 1935। তো ভারতের হাইকোর্ট গুলো প্রতিষ্ঠিত হয়েছিল 1861 সালের যে ইন্ডিয়ান হাইকোর্ট অ্যাক্ট সেটার দ্বারা এবং ভারতের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 এর দ্বারা। লাস্ট কি বলেছে? আর্টিকেল 124 অর্থাৎ 124 নম্বর ধারা ভারতীয় সংবিধানের বলেছে স্ট্যাবলিশ দ্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া। তো ভারতের সংবিধানের 124 নম্বর ধারা সুপ্রিম কোর্টকে প্রতিষ্ঠিত করার কথা বলেছে, বা 124 নম্বর ধারা অনুসারে ভারতের সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয়েছে, ঠিক আছে। নেক্সট আর্টিকেলে রাইট সাইডে তোমরা দেখতে পাচ্ছ, নেক্সট আর্টিকেলে কি বলেছে? রেখা গুপ্তা টেক্স ওভার অ্যাজ 9th চিফ মিনিস্টার অফ দিল্লি। তাহলে রেখা গুপ্তা নতুন চিফ মিনিস্টার হয়েছে দিল্লির। এখানে তোমাদেরকে জাস্ট মনে রাখতে হবে রেখা গুপ্তা কততম চিফ মিনিস্টার? 9th চিফ মিনিস্টার, ঠিক আছে। আর এখানে বিশেষ কিছু নেই এই আর্টিকেলে। নেক্সট হচ্ছে মাইক্রোসফট আনএভেইল নিউ কোয়ান্টাম চিপস। নেক্সট ইম্পর্টেন্ট আর্টিকেল হচ্ছে মাইক্রোসফট আনএভেইল নিউ কোয়ান্টাম চিপস। Microsoft has announced a new chip called Majorana 1। তাহলে নতুন যে চিপ আবিষ্কার করেছে মাইক্রোসফট, তার নাম হচ্ছে মাজোরানা 1। A fundamental change in computing technology। এইটা এই যে ইনভেনশন, এটা কম্পিউটিং টেকনোলজির একটা ফান্ডামেন্টাল চেঞ্জ নিয়ে আসবে। Quantum computing holds the promise of carrying out calculation that would take today's system millions of years and could unlock important discoveries in medicine, chemistry and aerospace among others। তো এই যে মাইক্রোসফটের যে নতুন যে ইনভেনশন, সেটা কোয়ান্টাম কম্পিউটিংকে কি করবে? এগিয়ে নিয়ে যাবে, রাইট? ওকে। কোয়ান্টাম কম্পিউটিং যেটা বর্তমানের যে আমাদের ব্যবহৃত যে সমস্ত কম্পিউটারগুলো তার থেকে অনেক দ্রুত বিভিন্ন বিষয়গুলোকে সেগুলো ডিসকভার করতে পারে বা তার উপরে সে কাজ করতে পারে। কোয়ান্টাম কম্পিউটিং এর স্পিড অনেক বেশি, যেখানে মেডিসিন, কেমিস্ট্রি, এরোস্পেস এই সমস্ত বিষয়গুলোর যে রিসার্চ সেইটা দ্রুততর এগিয়ে নিয়ে যাওয়া যেতে পারে। The biggest challenge of quantum computing is that fundamental building blocks। তো যে কোয়ান্টাম কম্পিউটিং এর যে মেইন যে প্রবলেম সেটা হচ্ছে যে ফান্ডামেন্টাল বিল্ডিং ব্লকস বলতে কি? আমাদের যে কম্পিউটারে যে ডেটা, সেই ডেটাগুলো মেইনলি কাজ করে আমাদের এই যে কম্পিউটারে। আমি যেখানে আমার এই প্রজেক্টের স্ক্রিনটা চালিয়েছি যে কম্পিউটার থেকে, আমি এখানে বিভিন্ন নোটস তৈরি করেছি। কম্পিউটার কিন্তু এই যে আমার যে অ্যালফাবেটস গুলো সেগুলোকে কিন্তু বোঝে না, বা আমার সিস্টেমের যা যা ফাংশনারিজ যেগুলো আমি ইনপুট করছি কম্পিউটার কিন্তু সেইগুলো কিন্তু সেভাবে বোঝে না। মেশিন ল্যাঙ্গুয়েজ আলাদা, যেখানে কম্পিউটার এই ডেটাগুলোকে হয় 0 অথবা 1 এই দুটো নাম্বারসেই কিন্তু কনভার্ট করে বোঝে। এবার এই যে কোয়ান্টাম কম্পিউটারের যে স্পেশালিটি সেটা হচ্ছে কোয়ান্টাম কম্পিউটার এই 0 এবং 1 কে 4টে ফরম্যাটে এটাকে ফ্লিপ করতে পারে। যেমন ফার্স্ট হচ্ছে হয় 0, না হয় 1, অথবা 0 1 অথবা 1 0, এই 4টেতে ফ্লিপ করতে পারে, যে কারণের জন্য কোয়ান্টাম কম্পিউটার খুব দ্রুততার সাথে কাজ করতে পারে। এবার বিষয়টা হচ্ছে কোয়ান্টাম কম্পিউটিং এর যে প্রবলেম সেটা হচ্ছে কোয়ান্টাম কম্পিউটিং এর যে ফ্লিপিং এর যে বিষয়টা,
এই যে এখানে বর্তমান দিনে আমরা যে কম্পিউটার ইউজ করছি সেখানে অনলি দুটো ব্লকস থাকছে, 0 অথবা 1। এক্ষেত্রে আমরা জানি যে আমাদের যে অ্যাটমসের যে গঠন, অ্যাটমসের ভিতরে কি থাকছে, নিউক্লিয়াস থাকছে, নিউক্লিয়াসের মধ্যে কি থাকছে, নিউট্রনস আর প্রোটনস থাকছে। আর ইলেকট্রনস গুলো নিউট্রনস গুলো নিউক্লিয়াসের বাইরে তাদের নির্দিষ্ট কক্ষপথে অ্যাটমকে নিউক্লিয়াসকে প্রদক্ষিণ করছে। এই প্রদক্ষিণের মধ্যে এই প্রদক্ষিণের পথগুলি এরকম বা এরকম থাকে। এবার যখন নিউক্লিয়াসটা উপরের দিকে যাচ্ছে সেটা 1, যখন নিউক্লিয়াসের মুভমেন্টটা নিচের দিকে টুয়ার্ড ডাউন আসছে সেটা 0। এটা হচ্ছে বর্তমান দিনের যে আমাদের ব্যবহৃত কম্পিউটার তার সিস্টেমের ওয়ার্ক। কিন্তু কোয়ান্টাম কম্পিউটার এই ইলেকট্রনের যে গতিবিধি সেটাকেই ফ্লিপিং করে সে 4টে ফরম্যাটে ডিভাইড করে নিতে পারে। 0, 1, 0, 1, 1, 0, 4টে ফরম্যাট, ঠিক আছে? তো এই ফ্লিপিং এর কারণেই কিন্তু কোয়ান্টাম কম্পিউটারে বিভিন্ন এরর চলে আসে। বর্তমানে মাইক্রোসফটের এই যে ইনভেনশন, এর দ্বারা এই যে প্রবলেমটা, ফ্লিপিং এর যে সমস্যা, এই সমস্যাটাকে সলভ করা সম্ভব। বা এই প্রবলেমটা এই মাজোরানা 1 নতুন যে চিপস যেটা মাইক্রোসফট ইনভেনশন করেছে, মাইক্রোসফটের যে ইনোভেশন সেটা কিন্তু এই সমস্যাটাকে রিডিউস বা এই সমস্যাটাকে সলভ করতে পারে। তো আমরা এই আর্টিকেলসটাকে ডিটেলসে দেখব। এই আর্টিকেলসে ফার্স্ট যেটা বলা আছে, এই আর্টিকেলসটা হচ্ছে সায়েন্স অ্যান্ড টেকনোলজির পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট, এবং এটা প্রিলিমস অ্যাজ ওয়েল অ্যাজ মেন্সের রিলেটেড, ঠিক আছে? ফার্স্ট আমাদেরকে দেখতে হবে যে হোয়াট ইজ দ্য নেম অফ দ্য চিপস দ্যাট দ্য চিপস অ্যান্ড ইটস ফিচার্স। তো চিপসের নাম কি যেটা ইনভেনশন করেছে সেটা হচ্ছে মাজোরানা 1। যেটা নতুন যে চিপটা আবিষ্কার করেছে সেটা হচ্ছে মাজোরানা 1 তার নাম, ঠিক আছে? এবং নেক্সট হচ্ছে কোয়ান্টাম কম্পিউটিং, হোয়াট ইজ কোয়ান্টাম কম্পিউটিং, টাইপস অফ কোয়ান্টাম কম্পিউটিং, চ্যালেঞ্জেস অফ কোয়ান্টাম কম্পিউটিং, অ্যাপ্লিকেশন অফ কোয়ান্টাম কম্পিউটিং, ওয়ে ফরওয়ার্ড অফ চ্যালেঞ্জেস, রাইট? ওকে। মাইক্রোসফট হ্যাজ অ্যানাউন্সড আ নিউ চিপ কল্ড মাজোরানা 1। নামটা কিন্তু বারবার করে বলছি, নামটা তোমরা মনে রাখবে। তোমাদের যে ওয়ান ডে বেসিস এক্সাম গুলোতে এই কোশ্চেন, এই জাস্ট নামটা জিজ্ঞাসা করার জন্য আসতে পারে, বা কে আবিষ্কার, কে যে এটাকে যে ডিসকভারি করেছে, এটা কোন কোম্পানি, মাইক্রোসফট, ঠিক আছে? কোয়ান্টাম কম্পিউটিংটা কি? কোয়ান্টাম কম্পিউটিং ইজ an area of computer science that use the principles of quantum theory. তো কোয়ান্টাম কম্পিউটার যেটা মেইনলি কোয়ান্টাম থিওরির উপরে কাজ করে, এটা হচ্ছে কম্পিউটার সায়েন্সের একটা ফিল্ড at the atomic and subatomic level. তো কোয়ান্টাম কম্পিউটিং হচ্ছে যে আমাদের যে কম্পিউটারের যে তোমরা দেখবে যে আগে আমাদের কাছে যে মোবাইলের যে চিপস আসতো, যেগুলোতে আমাদের স্টোরেজ হিসাবে আমরা ব্যবহার করে থাকি, সেই চিপস গুলো আগে ফার্স্ট 1 GB আসতো। এখন বর্তমানে সেম সাইজে আমরা কিন্তু 1 TB পর্যন্ত, 1 TB সাইজ পর্যন্ত কিন্তু আমরা সেম আকারের, সেম শেপের চিপসে কিন্তু আমরা স্পেস পাচ্ছি। তো এটা আমরা কিভাবে করতে পারছি? আমরা এই যে ছোট্ট জিনিসের মধ্যে, যেখানে আমরা আগে 1 GB পেতাম, মাত্র 1 GB পেতাম, সেখানে আমরা সেই ছোট্ট জিনিসের মধ্যেই আমরা এখন 1 TB পাচ্ছি। কিভাবে পাচ্ছি? কারণ আমরা যে আমাদের যে অ্যাটমস, ওটাকে মাইক্রো থেকে মাইক্রো লেভেলে আমরা সেটাকে ইউজ করতে পারছি, বা ইউজ করতে আমাদের রিসার্চ অ্যান্ড যে ডেভেলপমেন্ট অর্গানাইজেশন যেগুলো রয়েছে সেগুলো সেই অ্যাটমসকে আরো মাইক্রো থেকে মাইক্রো স্তরে ভেঙে সেইগুলোকে কাজে লাগানোর চেষ্টা করছে। ঠিক সেম এটাই বর্তমানে আমরা যে ধরনের কম্পিউটারস গুলো ব্যবহার করছি, তাতে তার যা পারফরমেন্স, সেই কম্পিউটারসে ইউজ হওয়া বিভিন্ন পার্টস গুলো, তাদের তৈরির যে ম্যাটেরিয়ালস, সেগুলোর অ্যাটমসের একদম সাব অ্যাটমিক লেভেলে গিয়ে এই কোয়ান্টাম কম্পিউটিং এর ফরমেশন করা হয়, বা কোয়ান্টাম কম্পিউটিং এর যে ডেভেলপমেন্ট সেটা স্পেশালি অ্যাটমস এর সাব অ্যাটমিক লেভেল, অ্যাটমিক অ্যান্ড সাব অ্যাটমিক লেভেলের যে স্ট্রাকচার, সেইটা দিয়েই কিন্তু কোয়ান্টাম কম্পিউটিং এর কাজ চলে। ইট ইউজড সাব অ্যাটমিক পার্টিকেলস সাচ অ্যাজ ইলেকট্রনস অ্যান্ড প্রোটনস। তো এই
সাব অ্যাটমিক পার্টিকেলস যে ইলেকট্রনস এবং প্রোটনস সেটাই মেনলি কোয়ান্টাম কম্পিউটিং এর যে ফাংশনারি সেটাকে কন্ট্রোল করে। ক্লাসিক্যাল কম্পিউটার হুইচ ইনক্লুড স্মার্টফোনস অ্যান্ড ল্যাপটপ এনকোডেড ইনফরমেশন ইন বাইনারি বিটস দ্যাট ক্যান আইদার বি জিরো অর ওয়ান। তো বর্তমানে আমরা যে স্মার্টফোন ল্যাপটপ কম্পিউটার ইউজ করছি তার যে ইনফরমেশন তার যে এনকোড সেটা অনলি জিরো অথবা ওয়ান, এই দুটোই হতে পারে। In quantum computer, the basic unit of memory is quantum bit or qubit. কোয়ান্টাম কম্পিউটারের যে বেসিক ইউনিট সেটাকে কি বলে, সেটাকে কোয়ান্টাম বিট বলে অথবা কিউবিট বলে। ইম্পর্টেন্ট পয়েন্ট, ঠিক আছে। কোয়ান্টাম বিটস অর কিউবিটস অ্যালাউ দ্য সাবঅ্যাটমিক পার্টিকলস টু exist in more than one state at the same time। তো কোয়ান্টাম বিটস অর্থাৎ কিউবিটস যেটা কোয়ান্টাম কম্পিউটারের যে মেমোরি সেটা allow the subatomic particles কে এই কোয়ান্টাম বিটস অ্যালাউ করে এটাকে একই সময়ে একের বেশি স্টেট অর্থাৎ ফরমেশনে এটাকে কাজ করতে। ঠিক আছে, যেমন আমি আগে বললাম বর্তমানে আমাদের ব্যবহৃত কম্পিউটারগুলি হয় জিরো নতবা ওয়ান, এই দুটো ফরম্যাটে কাজ করে। একবারে এটা হয় জিরো হবে নতবা ওয়ান হবে, ঠিক আছে। কিন্তু কোয়ান্টাম কম্পিউটিং এটা একবারে চারটে ফরম্যাট, হয় জিরো হতে পারে, না হয় ওয়ান হতে পারে, এবং জিরো ওয়ান হতে পারে, অর ওয়ান জিরো হতে পারে। এই চারটি ফরম্যাট একসঙ্গে সে পারফর্ম করতে পারে, যার কারণে তার স্পিড কিন্তু অনেক বেশি। তো এই হচ্ছে একটা কোয়ান্টাম কম্পিউটিং এর একটা ফটোজ, যেখানে আমরা দেখতে পাচ্ছি এর যে আকার বা এটাকে বলা হয়ে থাকে ফিউচার কম্পিউটার। আমাদের ভবিষ্যতের কম্পিউটার কিন্তু এইগুলো বর্তমান দিনের কম্পিউটারের থেকে অনেক বেশি দ্রুত এবং অনেক বেশি এর পারফরমেন্সের যে ডাইমেনশন সেটাও কিন্তু অনেক বেশি। তো টাইপস অফ দিস কোয়ান্টাম কম্পিউটিং এর পাঁচটা টাইপস রয়েছে বর্তমানে 2025 পর্যন্ত। ফার্স্ট হচ্ছে সুপার কন্ডাক্টিং, সেকেন্ড হচ্ছে ফোটনিক, থার্ড হচ্ছে নিউট্রাল অ্যাটমস, ফোর্থ হচ্ছে ট্র্যাপড আয়ন্স, ফিফথ হচ্ছে কোয়ান্টাম ডটস। এই পাঁচটা হচ্ছে বর্তমানে 2025 পর্যন্ত থাকা বিভিন্ন কোয়ান্টাম কম্পিউটিং এর যে টাইপস। তো কোয়ান্টাম কম্পিউটার চ্যালেঞ্জেস যে প্রবলেম গুলো রয়েছে বর্তমান দিনে আমাদের কাছে, যে কোয়ান্টাম কম্পিউটিং ইউজিং এর যে চ্যালেঞ্জেস সেগুলো হচ্ছে এরর কারেকশন ইন কিউবিটস। তো কিউবিটস এ এরর যেটা হচ্ছে, আমি প্রথমেই বললাম যে এটা তার বিটসকে চারটে ফরম্যাটে একই সঙ্গে ফ্লিপ করতে পারে, যে কারণের জন্য আমাদের ডেটাগুলো কি হয় এরর দেখিয়ে দেয়। তো মাইক্রোসফটের এই যে মাজোরানা ওয়ান যে ডিসকভারি সেটা কিন্তু এই প্রবলেমটাকে সলভ করতে পারে। নেক্সট হচ্ছে ইন্টার ডিসিপ্লিনারি কোলাবোরেশন, ঠিক আছে। যেটা মেন বলতে চেয়েছে যে দেখো শুধুমাত্র কম্পিউটারকে ডেভেলপড হলে হবে না, কম্পিউটারকে নিয়ে কাজ করা মানুষ এবং কম্পিউটারকে নিয়ে কাজ করা আশেপাশে যে সমস্ত ফিল্ড সেই সমস্ত গুলোকেও কিন্তু ডেভেলপড হতে হবে। এটাই হচ্ছে মেন, হচ্ছে এটাকে বলেছে মানে ইন্টারডিসিপ্লিনারি, অর্থাৎ কম্পিউটারের সাথে রিলেটেড। যেমন মনে করো সাপোজ তুমি একটা এমআরআই কপিকে কম্পিউটারে ফেলে তুমি সেটাকে ইন্টারপ্রিটেশন বা সেটাকে ইনভেস্টিগেশন করবে। এবার বিষয়টা হচ্ছে তুমি বর্তমান দিনে থাকা যে সমস্ত এমআরআই মেশিনস গুলো সেগুলো যে ডেটা কালেক্ট করছে সেগুলো তুমি বর্তমান দিনের তুমি ব্যবহৃত কম্পিউটার গুলোতে ফেলে তুমি তার ইন্টারপ্রিটেশন করতে পারছো। কিন্তু তোমার কাছে কোয়ান্টাম কম্পিউটিং চলে আসলো, কিন্তু এমআরআই এর মেশিন সেই সেমই থেকে গেল। অর্থাৎ এখানে সেই বিষয়টা হচ্ছে হাতি মারতে মশা মারতে কামান নিয়ে আসে, এরকম একটা বিষয়। ওর জন্য আহ কম্পিউটারের যেরকম ডেভেলপমেন্ট, কম্পিউটারের সাথে রিলেটেড আশেপাশের বিষয়গুলোকেও সেইভাবে একই সাথে ডেভেলপ হতে হবে, তা নয়তো এটা ইউজফুল হবে না, ঠিক আছে। কোয়ান্টাম কম্পিউটিং অ্যাপ্লিকেশন কোন কোন ক্ষেত্রে কোয়ান্টাম কম্পিউটিং কে অ্যাপ্লিকেশন করা হয়ে থাকে? ক্রিপ্টোগ্রাফ হচ্ছে মেনলি, যেটা হচ্ছে সিকিউরিটি পারপাসে ইউজ করা হয়ে থাকে। এটা হচ্ছে একটা গ্রাফ যেখানে তুমি কোনো জিনিস যখন কাউকে পাঠাবে সেই সেটাকে পড়তে পারবে, অন্য কেউ এটা পড়তে পারবে না, ঠিক আছে। কোয়ান্টাম algorithm like Shor algorithm can break classical encryptions, a method promoting the development of quantum safe cryptography. নেক্সট হচ্ছে অপটিমাইজেশন।
optimization used in supply chain management, logistics and financial portfolio optimization by solving complex optimization প্রবলেমস মোর এফিসিয়েন্টলি। তো বিভিন্ন ক্ষেত্রে আমাদের বর্তমান দিনে যেখানে যেখানে আমাদের কম্পিউটারকে ব্যবহার করা হচ্ছে সেই সমস্ত জায়গাগুলোতে এই কোয়ান্টাম কম্পিউটার কিন্তু আরো বেটার, আরো এফিসিয়েন্টলি কিন্তু কাজ করতে পারে। ড্রাগ ডিসকভারি, কোয়ান্টাম কম্পিউটার যে কোনো জিনিসকে এটা একদম ডিপলি রিসার্চ করতে পারে। তো বর্তমান দিনে আমাদের যে সমস্ত আমরা ওষুধগুলো ব্যবহার করছি সেইগুলোর যে কম্বিনেশন বা সেগুলোর যে তৈরির যে স্টেট সেইগুলোকে আরো ডিপলি রিসার্চ করে আমাদের আরো বেটার ড্রাগ তৈরির কিন্তু সন্ধান দিতে পারে। ম্যাটেরিয়াল সায়েন্সের ক্ষেত্রেও এই কোয়ান্টাম কম্পিউটিং এটা ভালো কাজ করতে পারে। প্রেডিক্ট দ্য প্রপার্টিস অফ নিউ ম্যাটেরিয়ালস, নতুন নতুন ম্যাটেরিয়ালস যে প্রপার্টিস সেইগুলোকে কোয়ান্টাম কম্পিউটিং কিন্তু প্রেডিক্ট করতে পারে। অ্যান্ড দ্য কেমিক্যাল এইডিং ইন দ্য ডিজাইন অফ সুপার কন্ডাক্টর অ্যান্ড অ্যাডভান্স ম্যাটেরিয়াল। তো বিভিন্ন জিনিসের সম্পর্কে জিনিসের যে ক্যারেক্টারিস্টিক্স বা প্রপার্টি সেগুলো কিন্তু কোয়ান্টাম কম্পিউটার আরো ডিপলি রিসার্চ করে সেগুলো বের করতে পারে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ক্ষেত্রেও কোয়ান্টাম কম্পিউটিং এর যথেষ্ট ব্যবহার রয়েছে। এবং ক্লাইমেট মডেলিং, ক্লাইমেট ফোরকাস্ট বলো বা ক্লাইমেটকে প্রেডিকশন করা বলো, সেইগুলো কিন্তু কোয়ান্টাম কম্পিউটিং অনায়াসে খুব ভালোভাবে করতে পারে। আচ্ছা, নেক্সট আর্টিকেল কি আছে? নেক্সট আর্টিকেল হচ্ছে নন বিজেপি রুলড স্টেট ইন সাউথ ইন্ডিয়া অপোজড ইউজিসি প্রপোজড গাইডলাইন। তো এই আর্টিকেলটা হচ্ছে গভর্নেন্সের পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট। এই আর্টিকেলের যে কিওয়ার্ড সেটা হচ্ছে ইউজিসি। ইউজিসিটা কি সেটা আমরা দেখে নেবো এই আর্টিকেল থেকে, এই আর্টিকেলের ডিসকাশনের থেকে। এই আর্টিকেলটা ইম্পর্টেন্ট হচ্ছে গভর্নেন্সের পার্ট, জিএস পেপার 2 এর পার্ট গভর্নেন্স, ঠিক আছে। দ্য কিওয়ার্ড হিয়ার ইজ ইউজিসি। হোয়াট ইজ দ্য নিউ রেগুলেশন অফ ইউজিসি ইন 2025? তো ফার্স্ট হচ্ছে ইউজিসি কি এবং 2025-এ ইউজিসির নতুন রেগুলেশন সেটা কি। The government of Kerala, Tamil Nadu, Karnataka and Telangana reaffirmed their opposition to the University Grant Commission Regulation 2025 at convention held on Thursday. The government of Kerala convention recently, the Union Minister for Education released the draft UGC minimum qualification for appointment and promotion of teachers and academic staff in university and colleges, and measures for maintenance of standard in higher education regulation 2025. তো মেইনলি এখানে যেটা বলেছে যে ইউনিয়ন মিনিস্টার অফ এডুকেশন ক্ষেত্রে যে কেন্দ্রীয় সরকারের যে মন্ত্রী, সে ইউজিসির একটা ড্রাফট, ইউজিসির একটা ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশনের একটা ড্রাফট, একটা তার মানে মিনিমাম কোয়ালিফিকেশন ফর অ্যাপয়েন্টমেন্ট অ্যান্ড প্রমোশন অফ টিচার্স অ্যান্ড একাডেমিক স্টাফ, এই যে টপিকটা, এই যে বিষয়টা, অর্থাৎ কোনো টিচার্স বা কোনো ফ্যাকাল্টির যে অ্যাপয়েন্টমেন্ট তার যে মিনিমাম কোয়ালিফিকেশন এবং টিচার্সদের যে প্রমোশন এবং একাডেমিক স্টাফ ইন ইউনিভার্সিটি কলেজেস অ্যান্ড মেজার ফর দ্য মেইনটেনেন্স অফ স্ট্যান্ডার্ড অ্যান্ড হায়ার এডুকেশন। তো হায়ার এডুকেশনের যে স্ট্যান্ডার্ডিটি মেনটেন্স করা, টিচার্সদের অ্যাপয়েন্টমেন্টের যে মিনিমাম কোয়ালিফিকেশন এবং অন্যান্য যে একাডেমিক স্টাফ তাদের অ্যাপয়েন্টমেন্টের যে মিনিমাম কোয়ালিফিকেশন, এই সমস্ত বিষয়ের ভিত্তিতে একটা রেগুলেশন জারি করে, যেটাকে অপোজ করছে এই সাউথের বিভিন্ন নন বিজেপি রুলড স্টেটস গুলো। তো আমাদের এখানে কোন স্টেটস বিজেপি রুল বা কোন স্টেট বিজেপি নন বিজেপি রুলিং সেগুলো কিন্তু আমাদের দরকার নেই। আমরা এখানে জাস্ট কিওয়ার্ডটাকে দেখবো। কিওয়ার্ড হচ্ছে আমাদের ইউজিসি। আমাদেরকে জানতে হবে যে ইউজিসিটা কি বা ইউজিসির ডিটেলসটা কি, ঠিক আছে। তাহলে আমরা জানলাম যে এখানে মেন বিষয়টা কি। মেন বিষয় হচ্ছে যে রিসেন্টলি ইউনিয়ন মিনিস্টার ফর এডুকেশন সে এই ক্ষেত্রে minimum qualification for appointment and promotion of teachers and academic staff in university and colleges
অ্যান্ড মেজার ফর দ্য মেইনটেনেন্স অফ স্ট্যান্ডার্ড ইন হায়ার এডুকেশন, এর উপরে একটা রেগুলেশন জারি করেছে 2025-এ, যেটাকে তারা অপোজ করছে বিভিন্ন স্টেটস গুলো। তো এবার আমরা দেখবো ইউজিসিটা কি। ইউজিসি স্ট্যাবলিশমেন্ট, ইউজিসির ফুল ফর্ম হচ্ছে ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন, রাইট? Establishment, it was established in 1956 as a statutory body under the Act of UGC Act 1956, established on recommendation of University Education Commission headed by Dr. S. Radhakrishnan. ঠিক আছে, রাধাকৃষ্ণান। তাহলে ফার্স্ট হচ্ছে এস্টাবলিশমেন্ট কবে হয়েছিল? 1956 সালে। এটা যখন এস্টাবলিশমেন্ট হয়েছিল বাই দ্য ইউজিসি অ্যাক্ট অফ 1956 এর দ্বারা। এটা একটা স্ট্যাটুটারি বডি হিসাবে এস্টাবলিশড হয়েছিল, এবং এটা এস্টাবলিশড হয়েছিল কোন কমিটির রিকমেন্ডেশনে? এটা কোন কমিশনের রিকমেন্ডেশনে? এটা এস্টাবলিশড হয়েছিল ইউনিভার্সিটি এডুকেশন কমিশন হেডেড বাই দ্য ডক্টর এস রাধাকৃষ্ণন। ডক্টর এস রাধাকৃষ্ণনের নেতৃত্বে ইউনিভার্সিটি এডুকেশন কমিশনের রিকমেন্ডেশনে এই ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশনকে প্রতিষ্ঠিত করা হয়েছিল। ইট অপারেট আন্ডার দ্য মিনিস্ট্রি অফ এডুকেশন, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। তো ইউজিসি অপারেট করে কার আন্ডারে? ইউজিসি অপারেট করে মিনিস্ট্রি অফ এডুকেশনের আন্ডারে। হেডকোয়ার্টার কোথায়? হেডকোয়ার্টার হচ্ছে নিউ দিল্লিতে, এবং রিজিওনাল অফিস আছে পুনেতে, হায়দ্রাবাদে, কলকাতাতে এবং ভোপাল, গুয়াহাটি এবং ব্যাঙ্গালোরে। এই সমস্ত জায়গাগুলোতে রিজিওনাল অফিস আছে, আর হেডকোয়ার্টার হচ্ছে নিউ দিল্লিতে। ফাংশন: setting and enforcing standards of affiliation and accreditation, developing scheme for faculty development scholarship and fellowship, monitoring the regulation higher education institution for quality assurance, promoting Indian knowledge system and use the Indian language in academics. তো এইগুলো হচ্ছে মেইনলি এই যে তোমার হচ্ছে ইউজিসির ফাংশন, ঠিক আছে? কি হাইলাইট অফ ইউজিসি ড্রাফট রেগুলেশন? তো 2025-এ ইউনিয়ন মিনিস্টার ফর এডুকেশন যে ইউজিসির যে ড্রাফট রেগুলেশন যেটা তৈরি করেছে, সেখানের মেন যে পয়েন্টগুলো সেগুলো কি আছে? অ্যাপয়েন্টমেন্ট অফ ভাইস চ্যান্সেলর, ভিসি টু বি সিলেক্টেড বাই এ সার্চ কাম সিলেকশন কমিটি কম্প্রাইজিং নমিনিজ ফ্রম চ্যান্সেলর অর ভিজিটার গভর্নর ফর মোস্ট অফ দ্য ইউনিভার্সিটিস। তো বেশিরভাগ ইউনিভার্সিটিতে চ্যান্সেলর বা ভিজিটার কে হয়ে থাকে? গভর্নর হয়ে থাকে। ইউজিসির যে চেয়ারপারসন এবং ইউনিভার্সিটির অ্যাপেক্স বডি সিনেট আর সিন্ডিকেট, এদের দ্বারা এদের দ্বারা যে গঠিত যে কমিটি, সার্চ অ্যান্ড সিলেকশন কমিটি, তার দ্বারা ভিসি অর্থাৎ ভাইস চ্যান্সেলরকে অ্যাপয়েন্টমেন্ট করা হবে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া: ইট ইনক্লুড প্রফেশনাল ফ্রম একাডেমিক, ইন্ডাস্ট্রি, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন আর পাবলিক পলিসি। তো এই ভিসি অর্থাৎ ভাইস চ্যান্সেলর কারা নিযুক্ত হতে পারবে? এটা প্রফেশনাল ফ্রম একাডেমিয়া। তো একাডেমিক ক্ষেত্রে বিভিন্ন যে একাডেমিক প্রফেশনে থাকা বিভিন্ন ব্যক্তিরা তারা এলিজিবল। ইন্ডাস্ট্রি, হাই লেভেলের যে রিসার্চ যে ইন্ডাস্ট্রি বলো বা যে হাই লেভেলের যে ইন্ডাস্ট্রিগুলো, মেনলি এখানে এডুকেশন মিনিস্টার কি চেয়েছে? যে বিভিন্ন ক্ষেত্রে থাকা যে ট্যালেন্টেড যে পার্সনসরা, তাদেরকে ইউনিভার্সিটির যে একাডেমিক যে পরিধি তার মধ্যে নিয়ে আসা, বা তাদের যে ট্যালেন্ট সেটাকে একাডেমিক ক্ষেত্রে কাজে লাগানোর, এটাই হচ্ছে মেন উদ্দেশ্য, ঠিক আছে? দেখো, যারা টিচিং প্রফেশনের সাথে রয়েছে বা যারা একাডেমিক প্রফেশনের সাথে রয়েছে, তারাই যে একমাত্র তাদেরই যে এডুকেশন ফিল্ডে তাদেরই যে নলেজ আছে সেটা তো নয়। নলেজ কিন্তু মানুষের মাল্টি ডাইমেনশন থাকে। সেই নলেজকে কাজে লাগানোর জন্যই এই যে নতুন যে ড্রাফট সেটা নিয়ে এসেছে। এমনকি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের থেকেও কিন্তু ভিসি সিলেকশন হতে পারে। পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে থাকা বিভিন্ন যে পার্সনস, তারাও কিন্তু ভিসি হিসেবে সিলেকশন হতে পারে। লাইক ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা বিভিন্ন অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে থাকা।
আর পাবলিক পলিসি, এবং পাবলিক পলিসিতে থাকাও বিভিন্ন ব্যক্তিরা তারা কিন্তু এই ভিসি বা ভাইস চ্যান্সেলর হিসাবে নিযুক্ত হতে পারে। টার্ম হচ্ছে 5 বছর এবং রিঅ্যাপয়েন্টমেন্ট হতে পারে। ঠিক আছে। কেরিয়ার অ্যাডভান্সমেন্ট স্কিম, promotion based on qualitative assessment rather than score based merit, contribution in research, teaching innovations, and community engagement emphasize. তো কেরিয়ার অ্যাডভান্সমেন্ট স্কিম, যেখানে বলা হয়েছে যে প্রমোশন বেসড অন কোয়ালিটেটিভ অ্যাসেসমেন্ট রাদার দ্যান স্কোর বেসড অন মেরিট, মানে হচ্ছে মেরিটের বেসিসের থেকে তার যে কোয়ালিটি, সেই কোয়ালিটিকে কিন্তু বেশি প্রায়োরিটি দেওয়া হচ্ছে। যেমন আমি হতে পারি ক্লাসের ফার্স্ট বয়, আমি ক্লাসের 700 টোটাল মার্কসের মধ্যে আমি অবটেইন করতে পারি 698, 698 মার্কস অবটেইন করতে পারি। বাট আর একজন পার্সন যে হয়তো 500 বা 450 পেয়েছে, কিন্তু তার যে ওভারঅল যে কোয়ালিটি সেটা আমার থেকে অনেক বেটার। তার কমিউনিকেশন স্কিল, তার বিভিন্ন জিনিসকে আন্ডারস্ট্যান্ডিং করা বা বিভিন্ন কমিউনিকেশন স্কিল তার কিন্তু অনেক বেটার। তো এই যে মানুষের যে কোয়ালিটেটিভ অ্যাসেসমেন্ট, এটাকেই কিন্তু বেশি প্রায়োরিটি দেওয়া হচ্ছে। এনকারেজমেন্ট অফ ইন্ডিয়ান নলেজ সিস্টেম, ইন্ডিয়ান নলেজকে এনকারেজ করা হচ্ছে। ফ্লেক্সিবিলিটি ইন ফ্যাকাল্টি রিকোয়ারমেন্ট, তো ফ্যাকাল্টি রিকোয়ারমেন্টের জন্য যে প্রসেস, যেটা হচ্ছে নেট সেট, সেটাকে কিন্তু খানিকটা ফ্লেক্সিবল করা হচ্ছে। ইনক্রিজ রোল অফ কন্ট্রাকচুয়াল টিচার্সদের যে রোল, সেটাকে বাড়ানো হচ্ছে। আগে কন্ট্রাকচুয়াল টিচার্সদের জাস্ট রোল থাকতো, তাদের জাস্ট ক্লাস নেবে এবং তাদেরকে সেই ক্লাস নেওয়ার ভিত্তিতে মান্থলি তাদের একটা স্টাইপেন্ড দেওয়া হতো। তাদের যে রোল, সেটাকে কিন্তু বাড়ানো হচ্ছে। অর্থাৎ এর পরবর্তীতে তারা কিন্তু আহ, বিভিন্ন রিসার্চ, টেকনিক্যাল ইনোভেশন এবং এই সমস্ত বিষয়গুলোতে কিন্তু তারা পার্টিসিপেট করতে পারবে। ইনক্লুসিভ অ্যান্ড রিপ্রেজেন্টেশন, encourage the participation of underrepresented group, SC, ST, OBC, EWS, person with disabilities in recruitment and leadership role। তো এই সমস্ত যে সেকশনস গুলো রয়েছে সোসাইটির, এই সমস্ত সেকশনস গুলোর থেকে বিভিন্ন ব্যক্তি তারা কিন্তু এখানে রিক্রুটমেন্ট হতে পারে এবং লিডারশিপ রোল লিড করতে পারে। ট্রান্সপারেন্সি অ্যান্ড গভর্নেন্স, mandate public notification and streamlined process for recruitment and promotion to ensure fairness and accountability. Mandate public notification and streamlined process ফর রিক্রুটমেন্ট অ্যান্ড প্রমোশন। তো প্রমোশন এবং রিক্রুটমেন্টের জন্য যে স্ট্রিমলাইন প্রসেস, সেটাকে মানে স্বচ্ছতার সাথে সাথে এই যে রিক্রুটমেন্ট এবং যে প্রমোশন, সেটাকে করতে হবে। ঠিক আছে। Professor of practice, higher education institute can engage up to 10% of sanctioned post for the industry professional independent of regular teaching role। তো এক্ষেত্রে 10% যে ভ্যাকান্সি, সেটা বিভিন্ন ইন্ডাস্ট্রি প্রফেশনালসদের জন্য কিন্তু রাখা যেতে পারে। ঠিক আছে। প্রমোশন অফ রিসার্চ অ্যান্ড এন্টারপ্রেনিয়রশিপ, ফ্যাকাল্টি এক্সপেক্টেড টু কন্ট্রিবিউট টু রিসার্চ ল্যাব, স্টার্টআপ অ্যান্ড ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েশন। তো প্রমোশন অফ রিসার্চ অ্যান্ড এন্টারপ্রেনিয়রশিপ, তো এই যে রিসার্চ এবং এন্টারপ্রেনিয়রশিপকে কিন্তু প্রমোট করা হচ্ছে, যেখানে ফ্যাকাল্টিদের কাছে এক্সপেক্ট করা হচ্ছে যে তারা কন্ট্রিবিউশন করবে রিসার্চের ক্ষেত্রে, স্টার্টআপের ক্ষেত্রে এবং ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েশনের ক্ষেত্রে। যেমন যে ক্লাসগুলো নেওয়া হয় ইউনিভার্সিটিতে বা যে টপিকস গুলো সেখানে এডুকেশনের যে কন্টেন্ট, সেগুলোকে কিন্তু তারা আরো বেশি গ্রাফিক্যালি বা 3D অ্যানিমেশনে বা সেগুলোকে ওভারঅল তারা ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েশন করতে পারে। ঠিক আছে, সেই বিষয়গুলো। তো এবার বিষয়টা হচ্ছে যে চ্যালেঞ্জেস অফ ইউজিসি ড্রাফট রেগুলেশন অফ 2025। এই যে চ্যালেঞ্জ রয়েছে, চ্যালেঞ্জগুলো কি কি রয়েছে? ফেডারেলিজম অফ চ্যালেঞ্জেস, অর্থাৎ ইউনিয়ন এডুকেশন মিনিস্টার এই ড্রাফটটা তৈরি করে এটাকে সমস্ত ইউনিভার্সিটিকে ফলো করার জন্য, এটা মানে ড্রাফট রেগুলেশনটা তৈরি হলে কি হবে, এটা ইমপ্লিমেন্টের জন্য পাঠানো হবে। যেটা ফেডারেলিজমকে চ্যালেঞ্জ করছে। কেন ফেডারেলিজমকে চ্যালেঞ্জ করছে? আমরা জানি এডুকেশন যে
বিষয়টা, যে সাবজেক্টটা, সেটা কিন্তু সংবিধানের সেভেন্থ শিডিউলে সেটা কনকারেন্ট লিস্টে আছে। অর্থাৎ এক্ষেত্রে সেন্ট্রাল গভর্নমেন্টের পাশাপাশি স্টেট গভর্নমেন্টও কিন্তু তার কিন্তু রুলস রেগুলেশন তৈরি করতে পারে। এবার যেহেতু এডুকেশন মিনিস্টার ফর ইউনিয়ন এডুকেশন মিনিস্টার নিজে এটাকে করেছে, তো ফেডারেলিজমকে কিন্তু চ্যালেঞ্জ করছে। ভারতের যে যুক্তরাষ্ট্রীয় যে কাঠামো, সেটাকে কিন্তু চ্যালেঞ্জ করছে। নেক্সট হচ্ছে ডাইলিউশন অফ একাডেমিক লিডারশিপ, অ্যালোয়িং নন একাডেমিক ফ্রম ইন্ডাস্ট্রি অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন টু সার্ভ অ্যাজ ভাইস চ্যান্সেলর, risk compromising academic integrity and focus. This could result in appointment influenced by political. তো একাডেমিক লিডারশিপকে ডাইলিউশন করা, যেহেতু ভাইস চ্যান্সেলর হচ্ছে একটা লিডারশিপ পোস্ট ইউনিভার্সিটির, এখানে নন একাডেমিক ফিল্ডের থেকে, অর্থাৎ বিভিন্ন ইন্ডাস্ট্রি এবং পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন থেকে লোকদেরকে নিয়োগ করে, সেক্ষেত্রে এই বিষয়টাকে পলিটিক্যাল ইনফ্লুয়েন্স, মানে একজন ব্যক্তি তার যদি পলিটিক্যালি ইনফ্লুয়েন্স থাকে, তাহলে পরে সে নন একাডেমিক ফিল্ডের থেকেও সে ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর হিসেবে নিযুক্ত হতে পারে, যেটা একটা পলিটিক্যাল ইনফ্লুয়েন্স থেকে যাচ্ছে তার। সেই ব্যক্তি যখন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর হিসাবে নিযুক্ত হবে, তখন যেহেতু সে পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে আসছে, তো তার একটা পলিটিক্যাল একটা ইনফ্লুয়েন্স কিন্তু কাজ করবে, যেটা অ্যাকচুয়ালি ভাইস চ্যান্সেলরের যে রোল বা যে তার যে কাজ, সেটা কিন্তু ঠিকঠাক ভাবে নাও হতে পারে। নেক্সট হচ্ছে ইকুইটি চ্যালেঞ্জেস, তারপরে আছে ফিনান্সিয়াল চ্যালেঞ্জেস। ফিনান্সিয়াল চ্যালেঞ্জের মধ্যে আছে যে বিভিন্ন রুরাল এরিয়া বা রুরাল ব্যাকগ্রাউন্ডে থাকা বিভিন্ন ইউনিভার্সিটি, তারা কিন্তু এই ধরনের রিসার্চের জন্য যে রিসার্চের জন্য কিন্তু যে বাজেট, সেটা কিন্তু বিয়ার করতে পারবে না। ইকুইটি চ্যালেঞ্জের মধ্যে আছে ল্যাব ডেভেলপমেন্ট এবং নোটেবল কন্ট্রিবিউশন, emphasize on digital content creation, online learning and disadvantage ইনস্টিটিউশন। তো এখানে সকলের মধ্যে সমানভাবে নেই, কারণ মেট্রোপলিটন সিটির যে ইউনিভার্সিটিগুলো, তাদের যে গ্র্যান্ট, সেগুলো কিন্তু অনেক বেশি হয়ে থাকে, বা নর্মাল একটু রুরাল ব্যাকগ্রাউন্ড অঞ্চলের যে ইউনিভার্সিটিগুলো, তাদের যে গ্র্যান্ট, তাদের যে বাজেট, সেটা কিন্তু কম হয়ে থাকে। এক্ষেত্রে সেই সমস্ত ইউনিভার্সিটিগুলোতে ডিজিটাল ল্যাব ক্রিয়েট করা বা এই ধরনের অ্যাডভান্সমেন্ট লার্নিং এর, সেখানে কিন্তু একটা ইকুইটি সমস্যা, অর্থাৎ সাম্যতার সমানের একটা কিন্তু বৈষম্য লক্ষ্য করা যেতে পারে। নেক্সট হচ্ছে ইমপ্লিমেন্টেশন চ্যালেঞ্জ। মেনি ইউনিভার্সিটিজ পার্টিকুলার ইন রুরাল এরিয়া ল্যাক ট্রেইনড পার্সোনালস অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার টু ইমপ্লিমেন্ট রিসার্চ ফোকাস অ্যান্ড interdisciplinary reform effectively. Smaller institution may struggle with the financial burden of implementing reform like startup initiative, sponsor research and lab development. তো এক্ষেত্রে ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে প্রবলেম হতে পারে। মেনি ইউনিভার্সিটিস, বিভিন্ন ইউনিভার্সিটি যেগুলো পার্টিকুলারলি রুরাল ব্যাকগ্রাউন্ডে অবস্থিত, সেখানে যে পার্সনসরা যারা এই ইনফ্রাস্ট্রাকচারের সাথে যুক্ত, তারা কিন্তু ল্যাক ট্রেইনড, যেটা কিন্তু এখানে এই ইমপ্লিমেন্টের ক্ষেত্রে কিন্তু সমস্যা করবে। এবং রিসার্চ ফোকাসড অ্যান্ড ইন্টারডিসিপ্লিনারি রিফর্ম এফেক্টিভলি। স্মলার ইনস্টিটিউশন মে স্ট্রাগল, স্মলার ইনস্টিটিউশন গুলো স্ট্রাগল করতে পারে উইথ দ্য ফিনান্সিয়াল বার্ডেন আসতে পারে তাদের উপরে, স্মলার ইনস্টিটিউশন গুলো, ফর ইমপ্লিমেন্টিং রিফর্ম লাইক স্টার্টআপ ইনিশিয়েটিভ, স্পন্সর রিসার্চ অ্যান্ড ল্যাব ডেভেলপমেন্ট। এই সমস্ত কাজগুলোর জন্য তাদের ফিনান্সিয়ালি বার্ডেন আসতে পারে, রাইট? ওকে, নেক্সট হচ্ছে কোয়ালিটি চ্যালেঞ্জ। রিমুভিং 10% অন দ্য কন্ট্রাকচুয়াল টিচিং অ্যাপয়েন্টমেন্ট রিস্ক, increasing reliance on temporary faculty, leading job role insecurity and reduced teaching quality. Faculty members face increased pressure to meet diverse qualitative metrics, which may dilute their effectiveness and teaching and monitoring students. তো কোয়ালিটি চ্যালেঞ্জ আসতে পারে, যেখানে এই যে টিচার্সদের যে প্রমোশন বা কন্ট্রাকচুয়াল টিচার্সদের যে প্রমোশন, সেক্ষেত্রে এখন তাদেরকে
টাইম বাউন্ডিং বা মেরিটের থেকেও তাদেরকে কোয়ালিটির উপরে মেন ফোকাস করতে হবে। নেক্সট হচ্ছে টেকনোলজিক্যাল চ্যালেঞ্জ। ঠিক আছে, টেকনোলজিক্যাল চ্যালেঞ্জটা তোমরা জানো সকলেই যে এখন বর্তমানে ভারতের সমস্ত জায়গাতেই কিন্তু সমানভাবে টেকনোলজির অ্যাভেলেবেল নেই। সেক্ষেত্রে টেকনোলজি চ্যালেঞ্জটা কিন্তু একটা বড় সমস্যা হয়ে দাঁড়াতে পারে। আচ্ছা, নেক্সট হচ্ছে infiltration has gone down substantially after the change of Bangladesh regime. বিএসএফ, তো এখানে বিএসএফ স্টেটমেন্ট দিয়েছে যে বাংলাদেশের সরকার পরিবর্তনের পরে ইনফিল্ট্রেশন অর্থাৎ অনুপ্রবেশকারীর সংখ্যা কমেছে। আচ্ছা, নেক্সট হচ্ছে নেক্সট আর্টিকেল হচ্ছে দিল্লি ক্যাবিনেট ডিসাইড টু ইমপ্লিমেন্ট আয়ুষ্মান ভারত ট্যাবলেট টেবিল সিএজি রিপোর্ট। সাইড থেকে এই স্লাইডটা দেখতে একটু সমস্যা হচ্ছে তোর জন্য। আচ্ছা, দিল্লি ক্যাবিনেট ডিসাইড টু ইমপ্লিমেন্ট আয়ুষ্মান ভারত টেবিল সিএজি রিপোর্ট। দিল্লির নতুন গভর্নমেন্ট যেটা আয়ুষ্মান ভারতকে ইমপ্লিমেন্ট করার জন্য সম্পূর্ণভাবে রেডি, এবং সেই যে কম্পট্রোলার অডিটর জেনারেলের যে রিপোর্ট সেটাকে সামনে নিয়ে আসছে। দিল্লি চিফ মিনিস্টার রেখা গুপ্তা Thursday said that cabinet had decided in the first meeting to implement Ayushman Bharat Yojana and also to table the 14th pending comptroller and auditor general reports. ঠিক আছে, তো যে কোনো স্কিমের যে টোটাল যে বাজেট এবং টোটাল যে ফান্ডিং সেটাকে কিন্তু অডিটর জেনারেলের দ্বারা সিএজির দ্বারা এটাকে কিন্তু ফাইনাল সাবমিট করাতে হয়। সেটা কিন্তু কাজ শুরু হয়ে গেছে দিল্লিতে আয়ুষ্মান ভারত যোজনা লাগু করার জন্য। পিএম জেওয়াই is the world largest health insurance scheme by the government. তো এই যে প্রধানমন্ত্রীর যে আয়ুষ্মান ভারত যে যোজনা সেটা কিন্তু ওয়ার্ল্ডের সব থেকে বড় হেলথ ইন্স্যুরেন্স স্কিম। লঞ্চড ইন 2018, এটা 2018-এ লঞ্চ করা হয়েছে। ইট অফার্স আ সাম অফ insured of 5 lakh per family for secondary care and tertiary care. তো সেকেন্ডারি কেয়ার এবং টার্সিয়ারি কেয়ারের জন্য এটা 5 lakh পার ফ্যামিলি এটা অ্যালটমেন্ট করে। ঠিক আছে, যেখানে এই কার্ড যারা আয়ুষ্মান ভারত কার্ড হোল্ডার তারা কিন্তু তাদের সেকেন্ডারি এবং টার্সিয়ারি যে হেলথ ফেসিলিটি সেখান থেকে তারা ওই কার্ডের মধ্যে দিয়ে ফ্রি অফ কস্ট 5 লাখ টাকা পর্যন্ত হেলথ বেনিফিট নিতে পারে। ঠিক আছে, হেলথ বেনিফিট প্যাকেজ কভারেজ সার্জারি, মেডিকেল অ্যান্ড ডে কেয়ার ট্রিটমেন্ট, কস্ট অফ মেডিসিনস অ্যান্ড diagnostics. Beneficiaries. It is an element-based scheme that target to beneficiaries as identified by the least socio-economic caste. তাহলে পারে কারা এই আয়ুষ্মান ভারতের যে বেনিফিশিয়ারি সেটা কারা? যারা সোশিও ইকোনমিকের দিক থেকে মানে সমাজে যারা আর্থসামাজিক ব্যবস্থাতে যাদের কন্ডিশন একটু পিছনের দিকে তারা এই আয়ুষ্মান ভারতের বেনিফিশিয়ারি হতে পারে। The National Health Authority is provided flexible to state UT to use non-socioeconomic caste census beneficiary family database with similar socioeconomic profile for tagging against the leftover unauthenticated SECC families. ঠিক আছে, তো বেনিফিশিয়ারি মেন হচ্ছে সোসিও ইকোনমিক কাস্ট সেন্সাস। ঠিক আছে, এটা হচ্ছে মোদ্দা কথা। নেক্সট হচ্ছে ফান্ডিংটা ইম্পর্টেন্ট। দ্য ফান্ডিং ফর দ্য স্কিম ইজ শেয়ার্ড 60-40, 60% এবং 40%, 60% এবং 40% ফর অল দ্য স্টেটের জন্য 60-40 রেশিও, অ্যান্ড উইথ দ্য ইউটি with their own legislature, all the states and UT with their own legislature, 90:10 in the north
ইস্ট স্টেট অ্যান্ড জম্মু কাশ্মীর। নর্থ ইস্ট স্টেট 90-10 হচ্ছে, 90:10 হচ্ছে নর্থ ইস্ট স্টেটের জন্য। নর্থ ইস্টের যে 7খানা যে স্টেট রয়েছে সেখানে 90:10, অর্থাৎ 100 টাকার মধ্যে 90 টাকা দেবে সেন্ট্রাল গভর্নমেন্ট এবং 10 টাকা দেবে সেখানকার স্টেট গভর্নমেন্ট। 60-40 ক্ষেত্রেও তাই, 60 টাকা দেবে বা 60 রুপিস দেবে সেন্ট্রাল গভর্নমেন্ট, 40 রুপিস দেবে সেখানকার পার্টিকুলার স্টেট গভর্নমেন্ট, রাইট? ওকে। এবং জম্মু অ্যান্ড কাশ্মীর, হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ড, এই তিনটে স্টেটের জন্য 100% ফান্ডিং ফর দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট, রাইট? ওকে। নোডাল এজেন্সি কি আছে? নোডাল এজেন্সি হচ্ছে দ্য ন্যাশনাল হেলথ অথরিটি হ্যাজ বিন কনস্টিটিউট as an autonomous entity under the Society Registration Act of 1860 for the effective implementation of the PMJAY in alliance with the state government. The State Health Agency is apex body of the state government responsible for the implementation of PMJAY in state. তো স্টেটে এটা স্টেটের যে হেলথ এজেন্সি সেটাই হচ্ছে এটার অ্যাপেক্স বডি, ঠিক আছে? আচ্ছা, তো সাকসেসফুলি আমরা আজকে 21 ফেব্রুয়ারি অফ 2025 এর যে হিন্দু নিউজ পেপার সেটাকে আমরা ডিসকাশন করলাম। আমি আশা করছি তোমাদের এই ডিসকাশনটা পছন্দ হবে বা এটা তোমাদের ভালো লাগবে। যদি তোমাদের এই ডিসকাশনটা ভালো লাগে তাহলে পরে তোমরা ভিডিওটিতে লাইক করবে। প্লিজ like the video, comment on it and share it to your friends, and don't forget to subscribe the channel. ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ।